ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু হল সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে বইছে নির্বাচনী হাওয়া। ভোটাররা অপেক্ষা করছেন তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য। প্রার্থীরা শিক্ষার্থীদের দাঁড়ে দাঁড়ে গিয়ে তাদের নানা ইশতেহার এবং প্রতিশ্রুতি তুলে ধরছেন। আজ আমরা জানবো প্রার্থীদের ভাবনা। আমাদের সঙ্গে আজ তাদের ভাবনা জানানোর জন্য উপস্থিত হয়েছেন দুজন প্রার্থী। আমার বাঁয়ে রয়েছেন ওমামা ফাতেমা, তিনি ভিপি প্রার্থী, পাশাপাশি আমার ডানে রয়েছেন খায়রুল আহসান মারজান, তিনি জিএস প্রার্থী। প্রথমেই যেতে চাই ওমামা ফাতেমা, আপনার কাছে। আমরা গণ অভ্যুত্থানে আপনার ভূমিকা দেখেছি, পরবর্তীতে নানা রাজনৈতিক চড়াই উতরাই পেরিয়ে সবশেষ আপনি ভিপি প্রার্থী হয়েছেন এবং আপনারা স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য নামে একটি প্যানেলও দিয়েছেন। যদি জানতে চাই, প্রচারণার আজ ৮ম দিন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচারণার বিষয়টি ছাপিয়ে কিন্তু ক্যাম্পাসে নানা ইস্যু, যেমন ডাকসুরকে কেন্দ্র করে রিট, পাশাপাশি একজন নারী শিক্ষার্থীর প্রতি অবমাননাকর মন্তব্য, সব মিলিয়ে আসলে এখন এসে পরিবেশটা আসলে কীরকম দেখছেন? আসলে লেভেল প্লেইং ফিল্ড বলেন বা ডাকসু নির্বাচনের পরিবেশটা কেমন দেখছেন এখন? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত আমাদের যেটা অনুভব হয়েছে সেটা হচ্ছে, বিশেষ করে গতকালকে পর্যন্ত আমাদের কাছে এক ধরনের একটা লেভেল প্লেইং ফিল্ড আছে এরকমটা মনে হয়েছিল। বাট গতকালকে যখন হুট করে ডাকসু বন্ধ ঘোষণা করা হলো, এটাকে কেন্দ্র করে একটা বিশৃঙ্খলতা আসলে ক্যাম্পাসের মধ্যে ছড়িয়ে পড়েছে। বিষয়টা আসলে কেমন, ধরেন আমরা যারা প্রার্থীরা প্রচারণা করছি, আমাদের কিন্তু বিভিন্ন টিম থাকে যারা দেখা যায় বিভিন্ন হলের মধ্যে তারা দেখা যাচ্ছে লিফলেটগুলো বিতরণ করছে। পাশাপাশি আমাদের মাঠ পর্যায়ে টিম থাকে। এখন আমাদের একটা শিডিউল থাকে, যে এই শিডিউল অনুযায়ী আমরা কিন্তু আমাদের প্রচারণাগুলো চালাই। যখন দেখা গেছে যে হুট করে ডাকসুটা বন্ধ ঘোষণা করা হয়েছে, সাথে সাথে কিন্তু সবার মধ্যে একটা মানে অনেকে একটা মিসকনসেপশনের মধ্যে পড়ে যায়। এরপরে কিন্তু চেম্বার আদালতে আবার ডাকসু ফিরিয়ে আনা হলো, কিন্তু এই যে একটা মিসকনসেপশন, এটার মধ্যে দিয়ে কিন্তু সবার মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়েছে যে ডাকসু আদৌ হবে কিনা। তো আগের যে সবার মধ্যে একটা উৎসাহ, একটা উদ্দীপনা ছিল, ওই সত্যি বলতে গতকালকে ওই ঘটনার পরে ওই উৎসাহ উদ্দীপনার মধ্যে অনেকখানি ভাটা পড়েছে। আবার গতকালকে তাও আমরা কিন্তু অনেক হল পাড়ায় বলি, আমাদের মেয়েদের হলগুলোতে, সায়েন্সের হলগুলোতে আমরা কিন্তু প্রচারণা চালিয়েছি আমাদের প্যানেলের পক্ষ থেকে। তো পরবর্তীতে যখন আমরা আবার আজকে আমরা গতকাল আমাদের নির্বাচনী ইশতেহার দেওয়ার কথা ছিল আমাদের প্যানেলের পক্ষ থেকে। সেই নির্বাচনী ইশতেহার দেওয়ার সময়টাতেই হচ্ছে যে এই রিটের রায়টা ঘোষণা করা হলো। তো যখন হচ্ছে আমাদের নির্বাচনী ইশতেহার দেওয়ার কথা, আজকে একই সময় 4:30 বাজে আমরা নির্বাচনী ইশতেহার ঘোষণার কথা বলেছি, ওই একই সময়ে কিন্তু আজকেও একইভাবে হচ্ছে রায় নিয়ে হচ্ছে একটা বিতর্ক তৈরি হয়েছে। তো এই যে একটা দোলাচলের মধ্যে সবাইকে থাকতে হচ্ছে, শেষ পর্যন্ত আমরা আমাদের ইশতেহারটা কিন্তু ঘোষণা করেছিলাম বিকাল 5:30টার দিকে। তবে এই নির্বাচনী ইশতেহার ঘোষণার থেকেও আমাদের মধ্যে যে একটা উৎসাহ উদ্দীপনা, একটা আনন্দ এবং আমেজ কাজ করার কথা, সেই জায়গায় কিন্তু বরং আমাদের মধ্যে একটা আশঙ্কা কাজ করছে যে কোনো সময় আসলে ডাকসুরা থেমে যেতে পারে। এবং যেই ধরনের কী বলা যায়, একটা প্রচারণার পরিবেশ আসলে বর্তমানে আছে, সেটা অনেকখানি আমি মনে করি যে একটা ভাটা পড়েছে এবং ভোটারদের মধ্যে বিশেষ করে মিসকনসেপশন ক্রিয়েট হয়েছে। আর আরেকটা কথা বলবো যে হুট করে ক্যাম্পাস বন্ধ করে দিয়ে দেওয়া হয়েছে, যদিও এখন বলা হয়েছে যে 7 তারিখ 8 তারিখ নাকি তারা ক্লাস রাখবে। কিন্তু বললেই তো হয় না, অনেকগুলো স্টুডেন্ট অলরেডি কিন্তু ডিপার্টমেন্টের থেকে বাড়ি যাওয়ার প্রস্তুতি নিয়ে নিয়েছে। গতকালকে আমি মেয়েদের হলে গেলাম, শামসুন্নাহার হলে প্রচারণা করতে গেলাম। ওখানে গিয়ে আমি যেটা শুনি যে দেখি যে প্রত্যেক রুমে 6 জনের রুমে 3 জন করে আছে, বাকি 3 জন দেখা যাচ্ছে বাড়ি চলে গেছে। তো এইটার তো একটা নেতিবাচক প্রভাব অবশ্যই ডাকসুর ফিল্ডে পড়ছে, যেখানে আমরা গিয়ে আমাদের কিন্তু শ্রমটা দিতে হচ্ছে, কিন্তু আমরা যখন গিয়ে ভোটারদের সাথে কথা বলছি, দেখছি যে ভোটাররা আসলে রুমে নেই, বা ভোটাররা আসলে দেখা যাচ্ছে অনেকেই অনুৎসাহিত বাড়ি চলে যাওয়ার ব্যাপারে পরিকল্পনা করছে। সো এই পরিবেশটা কিন্তু গতকালকে থেকে তৈরি হয়েছে। আরেকটা কথা আমরা বলবো যে ডাকসুর যে ভোট কেন্দ্র বাড়ানোর কথা, আমরা আমাদের জায়গা থেকে বলেছিলাম যে ডাকসুর যাতে নারীদের ভোট কেন্দ্র বাড়ানো হয়, পাশাপাশি এখানে হলপাড়ার যে ভোট কেন্দ্রগুলো সেগুলো যাতে FBS-এ আনা হয়। কিন্তু এটার পরেও দেখা গেছে প্রশাসন সব জায়গাতে কিন্তু দেখবেন একটা নমনীয়তা তাদের মধ্যে কাজ করে। নমনীয়তা কেমন, ধরেন সাইবার বুলিং নিয়ে আপনি কথা বলছেন বা আচরণবিধি লঙ্ঘন নিয়ে কথা বলছেন, তখন কিন্তু দেখা যাচ্ছে তারা এগুলো নিয়ে কিছুটা হলেও একটা হ্যাঁ বা না একটা উত্তর আপনি পাবেন। কিন্তু ভোট কেন্দ্র বাড়ানোর কথা যখন বলছেন, প্রশাসন কিন্তু একদমই মুখে কুলু পেটে আছে। তাহলে এটা কিন্তু আমাদের মধ্যে একটা আশঙ্কা তৈরি করে, যেখানে বঙ্গমাতা কুয়েতমৈত্রী হচ্ছে ক্যাম্পাসের একদমই শেষে, নিউ মার্কেটের ওই পাশে, সেই জায়গায় তাদের কেন্দ্র পড়েছে এই ঢাকা ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল। তো এত দূরে
বেশিরভাগ মেয়েরাই দেখা যাবে তাদের মধ্যে একটা আশঙ্কা কাজ করছে যে আদৌ ভোট দেওয়ার সময় ওই যদি রাস্তায় জ্যাম থাকে বা একটা বিশৃঙ্খলা তৈরি হয়, তাদের মধ্যে কিন্তু একটা আশঙ্কা কাজ করছে। আমি আপনার কাছে আসবো মোহাম্মদ ফাতেমা। খায়রুল হাসান মারজান, আপনার কাছে যেতে চাই। আমি দেখেছি যে বিভিন্ন সময় প্রচারণা আপনিও অভিযোগ করেছেন, ও মোহাম্মদ ফাতেমা যেমনটি বলছিলেন যে অনেকগুলো সের বিষয় আছে বিশ্ববিদ্যালয় প্রশাসন বা নির্বাচন কমিশন নির্বিকার অনেকটা, আপনিও পক্ষপাতের অভিযোগ করেছেন। আসলে সেই পক্ষপাতের অভিযোগটা আসলে কেন করছেন আপনি, বা আপনাদের পক্ষ থেকে সেটা যদি সুস্পষ্টভাবে একটু বলতেন, কার প্রতি আসলে পক্ষপাত করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন? দেখুন, পক্ষপাত কার প্রতি করছে তার থেকেও বড় কথা হলো যে প্রশাসন কেন পক্ষপাতী, কারণ হলো প্রশাসন নির্বিকার। এতদিন পর্যন্ত একের পর এক কিন্তু এখানে বারবার আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেছে একাধিকবার, এবং প্রমাণিত। বিষয়টা এমন না যে এটা প্রমাণ হওয়া বাকি আছে, এবং প্রশাসন কি করে সে কিন্তু সেটা ব্যাপারে কোনো উদ্যোগ নেয় না। আপনি দেখবেন গতকালকে যে মেয়েটিকে ধর্ষণের হুমকি দেওয়া হলো অনলাইনে, আজকে প্রশাসন কি করলো, আজকে তারা বললো যে একটা কমিটি করে দিল, তারা সেটা এটা তো স্পষ্ট, ফেসবুকে স্পষ্ট, ওই ছেলে লাইভে এসে তারপর সে কথা বলেছে, সব কিছু স্পষ্ট। তা সত্ত্বেও এখন আবার নতুন করে কি তারা যাচাই করে দেখবে, এটা তো স্পষ্ট প্রমাণিত বিষয়। কিন্তু তা সত্ত্বেও দেখেন এই ধরনের যাচাই বাছাই বলে মূলত কিন্তু এই আচরণবিধি লঙ্ঘন বা এই ধরনের হুমকির ব্যাপারে কিন্তু প্রশাসন কোনো উদ্যোগ কিন্তু এখন পর্যন্ত নিতে পারছে না। এখন নিতে যখন মানুষ না পারে, তার ক্ষমতা আছে, আমার ক্ষমতা আছে আমি এখানে উদ্যোগ নেওয়ার, অ্যাকশন নেওয়ার, যখন আমি না নেই তখন কিন্তু বোঝা যায় যে না, আপনার এখানে উদ্দেশ্যটা আসলে উদ্দেশ্যের মতো কোনো ঘাটতি আছে। আপনি হয়তো কাউকে সেফ এক্সিট দেওয়ার ট্রাই করছেন, কাউকে বাঁচানোর ট্রাই করছেন। এখন যখন এই বাঁচানোর ট্রাই আসে তখন আমি দেখি এই সব থেকে বেশি বায়াস থাকে শিবিরের প্রতি এবং ছাত্র দলের প্রতি। এর কারণটা কি? এর কারণ হলো দেখেন 5ই আগস্টের পর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন কিন্তু মূলত এক ধরনের ভাগ বাটোয়ারা হয়ে গেছে। ভাগ বাটোয়ারা কীরকম? কেউ ভিসি নিয়েছেন, কারা? সাদা দল। সাদা দল কারা? সাদা দল হলো বিএনপিপন্থী শিক্ষক এবং জামাতপন্থী শিক্ষক, এবং 5ই আগস্টে বলুন তারাই কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনিক পদগুলো কিন্তু ভাগ বাটোয়ারা করে নিয়েছেন। তুমি ভিসি নাও, আমি প্রভিসি নেই, তুমি হলের প্রবোস্ট নাও, আমি নির্বাচন কমিশনই, এইরকম একটা অবস্থা। ফলে সবাই যেন সবাইকে এই দুই পক্ষ একজন আরেকজনকে মূলত বাঁচিয়ে চলছে। তো তারই কিন্তু একটা প্রবণতা স্পষ্ট প্রতিফলন কিন্তু আমরা ভোটের মাঠেও দেখতে পাচ্ছি। সেই জন্য কিন্তু প্রশাসনের হাতে ক্ষমতা থাকা সত্ত্বেও তারা কিন্তু নির্বিকার, তারা যেন কি নখদন্তহীন এক বাঘের মতো পরিণত হয়েছে। তো সেই জায়গায় কিন্তু আশঙ্কা আছে যে ভোট আসলেও নিরপেক্ষ হবে কি না। আবার দেখি প্রশাসন যেখানে উদ্যোগ নেবে সেখানে উদ্যোগ না নিয়ে প্রশাসন কিন্তু অনেক ক্ষেত্রে এমনও ঘটনা ঘটছে। একবার আমি একটা অভিযোগ দেওয়ার পরে বললো যে বাবা যে যা করে করুক, নির্বাচনটা ঠিকমতো হোক। তো যে যা করুক সেটাই যদি করতে পারে তাহলে নির্বাচন ঠিকমতো হবে কীভাবে? তো সেই জায়গা থেকে আমরা মনে করতেছি আসলে নির্বাচনের যে লেভেল প্লেইং ফিল্ড সেটা কিন্তু আসলে নাই, এবং তার উপরে এখন আরও উৎসাহ বাড়িয়ে দিচ্ছে কারা? অতি উৎসাহ অনেক কাজ করা হচ্ছে। যেমন প্রশ্ন একবার ঘোষণা দিল এখানে সেনাবাহিনী নিয়ে আসা হবে, কেন সেনাবাহিনী আনার মতো কোনো পরিবেশ তো ক্যাম্পাস এখন পর্যন্ত হয়নি। কিন্তু আসলে প্রশাসন নিজেই কিন্তু এখানে দেখেন মাঠ গরম করার একটা ট্রাই করতেছে। এরপর আমরা কি দেখলাম, বামপন্থী থেকে একটা গ্রুপ যারা ক্যাম্পাসে তাদের রুট ওইভাবে নেই বললে চলে, তারা কি করলো, একজনের বিরুদ্ধে একটা অভিযোগ দিল কি সে ছাত্রলীগ প্যাডে তার নাম ছিল সেজন্য নাকি নির্বাচন করা যাবে না, এবং হাইকোর্ট কী করলো, তার উপরে পুরো নির্বাচন বন্ধ করে দিল। একজন প্রার্থী যদি সে কোনো দায়ী থাকে আগে ছাত্রলীগ করার কারণে, তার বিষয় তার ব্যাপারে পদক্ষেপ মানে সে করতে পারবে না পারবে সেটা বিষয়। পুরো ওভারঅল ডাকসু নির্বাচন বন্ধ করার কোনো যৌক্তিকতা কিন্তু আসলে নেই। আসলে কিন্তু এটার মাধ্যমে কী করা হচ্ছে, শিক্ষার্থীদের ডাকসু ব্যাপারে অনুৎসাহিত করা হচ্ছে। ব্যাপারটা এমন যেন ট্রাই করে দেখতেছে যে ডাকসু যদি বন্ধ করে দেয় তাহলে আসলে কী হবে। কিন্তু এবং 2 দিন ধরে কিন্তু সেই বিষয়টা নিয়ে ঝুলছে, কোনো আলটিমেট ফলাফল কিন্তু আসছে না। এর ফলে হচ্ছে কি, এর ফলে আমরা যারা প্রার্থী আমাদের কিন্তু রেগুলার যে শিডিউল আছে সেই শিডিউল কাজগুলো বাধাগ্রস্ত হচ্ছে। শিক্ষার্থী যারা অধীর আগ্রহে অপেক্ষা করছে, না ঠিক আছে ডাকসুটা হবে আমরা সেখানে ভোট দিব, তারা অনেক সন্দেহের মধ্যে আছে ডাকসু হবে কি হবে না, হবে কি হবে না। এমনকি যে ছুটিটা রাখা হয়েছে এবং এই যে পরিস্থিতি তৈরি করা হচ্ছে এর মধ্য দিয়ে অনেক শিক্ষার্থী এই সময়টাতে কিন্তু বাসায় যাওয়ার ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে। আমি বরগুনা জেলা ছাত্র কল্যাণ সমিতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, আমি দেখি যে আমার জেলার ছেলেরা ওরা একা যাবে না গ্রুপ হয়ে যাবে সে নিয়ে নিজেদের মধ্যে কথা বলতেছে গ্রুপের মধ্যে। তো এই যে পরিবেশটা, এর মাধ্যমে আসলে একটা উদ্দেশ্য স্পষ্ট হয়। সেই উদ্দেশ্যটা কি, সাধারণ শিক্ষার্থী যে আছে যে মূলত অরাজনৈতিক বা কোনো রাজনৈতিক দলের একক সে সমর্থক না, সে যেন ভোট কেন্দ্রে না আসে, বরং ভোট কেন্দ্রে কারা আসবে, নির্দিষ্ট কিছু দলের তাদের যে ভোট ব্যাংক আছে সেই ভোট ব্যাংকগুলো রেখে মূলত তাদেরকে প্রার্থী নির্বাচিত করে আনার এক ধরনের কিন্তু অলিখিত প্রবণতা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। মারজান, আমি আপনার কাছে আসবো। উমামা, আপনার কাছে যেতে চাই। আপনারা আজকে ইশতেহার প্রকাশ করলেন, আমার সেটা দেখার সুযোগ হয়েছে। যদি বলতে চাই যে অনেকগুলোর বাইরে নারীদের সম্পর্কে আপনারা স্পেশালি বেশ অনেকগুলো পদক্ষেপের কথাই বলেছেন, কিন্তু একটা নির্বাচন শুরু হওয়ার পরে একজন নারী প্রার্থীর প্রতি বা একজন নারী প্রার্থীর প্রতি যে কমেন্টগুলো ফেসবুকে করা হয়েছে বা স্ট্যাটাসগুলো দেওয়া হয়েছে সেগুলো নিয়ে যে অবস্থার সৃষ্টি হলো, সেটিতে আসলে এখন একজন প্রার্থী যদি এভাবে হতে না পারেন সেক্ষেত্রে আপনার নারীদের জন্য কতটুকু নিরাপদ ক্যাম্পাস করতে পারবেন? আর এই যে আজকে আসলে আমরা দেখলাম যে এক পক্ষ আরেক পক্ষকে দায়ী করছে, আসলে সেইটার পরিবর্তে এটার আসলে সুষ্ঠু বিচারটা হওয়া জরুরি ছিল কিনা?
এখানে আমি যেটা বলবো, আমাদের নারী নিরাপত্তা নিয়ে আমরা যে পয়েন্টটা রেখেছিলাম, সেখানে কিন্তু আমরা অনেকগুলো সাব পয়েন্ট অ্যাড করেছি, অনেকগুলো আসলে মেয়েদের সাথে কথা বলে বলে কিন্তু আমরা এই পয়েন্টগুলো ঠিক করেছিলাম। তার মধ্যে যেটা হচ্ছে, ঢাকা ইউনিভার্সিটিতে একটা যৌন নিপীড়ন বিরোধী সেল আছে, একদমই অকার্যকর একটা সেল, যে ওখানে যে শিক্ষকরা আছে তাদের সাথেও আমি খুবই ভালোভাবে পরিচিত, এবং তাদের মুখেই আমি শুনেছি যে পলিটিক্যাল প্রেশারটা যখনই এখানে সেক্সুয়াল হ্যারাসমেন্ট রিলেটেড কেস ডিল করতে যায়, এত বেশি পলিটিক্যাল প্রেশার এবং পার্সোনাল লেভেলের প্রেশারটা এখানে এমার্জ করে যে টিচাররা চাইলেও তারা কিন্তু পদক্ষেপটা নিতে পারে না। এখন আমরা সেই জায়গায় হচ্ছে আমাদের একদম প্রথম কথা বলেছি যে যৌন নিপীড়ন, সাইবার বুলিং এবং হচ্ছে আইনি সহায়তা সেল তৈরি করতে হবে। অর্থাৎ আপনার ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু সাইবার বুলিং একটা স্পেশাল কেস হিসেবেই ধরতে হবে, এটাকে যৌন নিপীড়নের সাথে একাকার করে ফেলার আসলে কোনো সুযোগ নেই। আবার যৌন নিপীড়ন এবং সাইবার বুলিংয়ের ক্যাটাগরি কিন্তু বাংলাদেশের সংবিধান মতো সম্পূর্ণ ভিন্ন। এখন গতকালকের যে শিক্ষার্থী, তিনি তার মতাদর্শিক জায়গায় আমি যাবই না, আমি বলবো যে উনি কিন্তু ক্যাম্পাসের স্টুডেন্ট। এখন তাকে কিন্তু ক্যাম্পাসের আরেকজন স্টুডেন্ট কিন্তু এখানে একটা রেপ থ্রেট দিয়েছেন। এখন এরকম একটা থ্রেট দেওয়ার পরে ওই মেয়েটি যে কোথাও গিয়ে কমপ্লেন করবে, বা একজন মেয়ে যখন কোথায় গিয়ে কমপ্লেন করবে, ওই ধরনের ব্যবস্থা কিন্তু ক্যাম্পাসের মধ্যে আসলে নেই। এবং আমাদের ক্যাম্পাস প্রশাসন 2019 সাল যখন আমি ক্যাম্পাসে এসেছি, তখন থেকে কিন্তু আমরা আগের প্রক্টর রাব্বানি স্যারকে দেখে এসেছি। ওনার একটা খুব বিখ্যাত লাইন ছিল, আমাকে লিখে দিলে আমি ব্যবস্থা নিব। তো ওই বিখ্যাত লাইনের কিন্তু একটা রিপিটেশন আমাদের বর্তমান প্রশাসনে করছে, যে তখনই তাদের কাছে লিখিত যায় তখন তারা একটা বিবৃতি দেয়। তো আগে তো একেবারেই ঝুলিয়ে রাখতো, এবার হচ্ছে জাস্ট বিবৃতিটা দেয়। তো আমাদের যেটা চেষ্টা থাকবে, যদি আমি এখানে নারী প্রতিনিধি হিসেবে আসি এবং এখানে 13% নারী প্রতিনিধি দাঁড়িয়েছে, তাদের মধ্য থেকে হচ্ছে নারীরা এমার্জ করতে পারে, তাহলে অবশ্যই আমাদের যেটা এখানে চেষ্টাটা থাকবে সেটা হচ্ছে নারীদের জন্য ক্যাম্পাসের স্পেসটাকে সিকিউর করা। এটা তো শুধুমাত্র সাইবার বুলিংয়ের কথা আমি বলছি, এখানে হেনস্থার কথা বলছি, যেগুলোর ব্যাপারে কর্তৃপক্ষ কোনো ধরনের ভ্রুক্ষেপ করে না। এটার পাশাপাশি ধরেন আপনি ক্যাম্পাসে যেভাবে করে উদ্বাস্তু ভবঘুরে ঘোরাঘুরি করতে থাকে, মেয়েদেরকে রাস্তাঘাটে হেনস্থার শিকার হতে হয়, এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি ছাড়া অন্য বিশ্ববিদ্যালয়ে বিরল। কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা এই যে মানে খোলামেলাভাবে এখানে উদ্বাস্তু ভবঘুরে ঘোরাফেরা করে এবং সেটার কিন্তু কোনো ধরনের বিহিত হয় না। এটা শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটির প্রশাসনের যে একটা দীর্ঘমেয়াদী বলা যায়, তাদের এক ধরনের একটা গায়ের চামড়া মোটা হয়ে গেছে এসব দেখতে দেখতে। তো এই জায়গাগুলো যদি আমরা ধরে ধরে সলভ করতে চাই, এখন তো আমাদের পক্ষে পসিবল হচ্ছে না। কেন? কারণ এই ফ্যাসিলিটিসগুলো ঢাকা ইউনিভার্সিটিতে আসলে অ্যাভেলেবেল নাই। আর আমাদের টিচারদেরকে আমরা সেগুলোর জন্য যে লায়াবেল করব, ওই টিচাররা তো এখানে লায়াবেল আমি কীভাবে করব, তার এখতিয়ারের মধ্যে কিন্তু আসলে এই বিষয়গুলো পড়ে না তখন। এবং প্রক্টোরিয়াল টিমের কাজটা কি, এটাও কিন্তু খুবই বেগভাবে সংজ্ঞায়ন করা হয়েছে। প্রক্টোরিয়াল টিমের কাজ বলতে ক্যাম্পাসের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা, কিন্তু প্রক্টোরিয়াল টিমের আচরণবিধি, তাদের হচ্ছে নীতিমালা, এটা কিন্তু খুবই স্পষ্ট থাকা উচিত ছিল, যেটার মধ্য দিয়ে প্রক্টোরিয়াল টিমের কতটুকু পর্যন্ত তারা ভিজিট করবে, এটাও কিন্তু একটা স্পষ্ট করা দরকার ছিল। যেহেতু এগুলো হচ্ছে না, আমরা যদি আমাদের ইশতেহারটা আমরা এমনভাবে তৈরি করেছি যাতে আকাশ কুসুম কল্পনা না, যাতে আমরা যদি নির্বাচিত হয়ে আসার পরে দ্রুততম সময়ের মধ্যে আমাদের ক্যাম্পাসটাকে মেয়েদের সেফটি সিকিউরিটি যাতে ইনশিওর করতে পারি, সেটার জন্য আমরা এই পদক্ষেপগুলো গ্রহণ করব। তাহলে ওই যে নারী শিক্ষার্থী, শুধুমাত্র তার ঘটনাই নাই, অজস্র নারী শিক্ষার্থী যাদের দেখা যাচ্ছে এই থ্রেটের ঘটনা, তাদেরকে বুলিংয়ের ঘটনা আমরা হয়তো জানি না, আমাদের ইনবক্সে মেসেজ করে, ওই বিষয়গুলো তখন কিন্তু আমরা আরও বেটার সমাধান করতে পারবো এবং তারাও কিন্তু তখন ভোকাল হতে পারবে, তারাও কিন্তু প্রার্থী হতে পারবে। প্রার্থী না হতে পারার তো একটা বড় কারণ কিন্তু সাইবার বুলিং, এটা কিন্তু কেউ সহজে বলে না। মেয়েদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে যে যদি সে প্রার্থী হয় এবং তাকে যদি কেউ হেনস্থা করে, তাহলে তার পরিবার হচ্ছে কষ্ট পাবে বা পরিবার হচ্ছে একটা সম্মানহানি হবে। এ কারণে অনেক মেয়ে এবার প্রার্থী হয়নি। সেজন্য আমরা এই সাইবার বুলিং এবং যৌন হেনস্থা এটাকে খুবই সিরিয়াসলি নিচ্ছি। এবং ক্যাম্পাসে যদি আমি বিজয়ী হয়ে আসতে পারি, আমার প্যানেলের যারা আছি আমরা বিজয়ী হয়ে আসতে পারি, আমরা এই যে মেয়েদের ক্যাম্পাসে নিরাপত্তা, এটা নিয়ে সর্বোচ্চ ভোকাল থাকবো। ঠিক বুঝতে পেরেছি ওমা ফাতেমা। আমরা বাকি অংশটুকু ডিজিটাল প্ল্যাটফর্মে দেখব। মারজান, আপনার কাছে ঠিক একই প্রশ্ন। আমি যদি উদাহরণ দিয়ে বলতে চাই যে আমরা দেখতে পারি সোফিয়া কামাল হলের ওখানে একটি ফুটওভার ব্রিজ রয়েছে, সেখানে উদ্বাস্তুদের ঘোরাঘুরি, পাশাপাশি নিচের যে পরিবেশ, সব মিলে আপনারা আপনাদের প্যানেল থেকে আসলে নারীদেরকে নিরাপদ একটি ক্যাম্পাস দেওয়ার জন্য আপনারা কি কাজ করবেন? এখানে দেখুন, আমরা যেটা মনে করি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক অনেক উদ্যোগ নেওয়া হয়। আপনি যদি সাব কমিটি খুঁজতে থাকেন, দেখবেন ঢাকা শত শত সাব কমিটি আছে, এই নারী বিষয়ক, যৌন বিষয়ক, নানান বিষয়ে সাব কমিটি। কিন্তু হয় কি, এগুলো প্রত্যেকটাই আনফাংশনাল, কোনোটাই ফাংশনাল না। সেক্ষেত্রে আমাদের সেই ইশতেহার দ্বিতীয় নম্বর আমরা বলেছি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, কর্মকর্তা, কর্মচারী, তাদেরকে আমরা ফাংশনাল করব। প্রত্যেকের কাজের ক্ষেত্রে দায়বদ্ধতা করব। দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় এখন যে রাস্তা দিয়ে যে এখন শত শত বাস যাচ্ছে বা ট্রাক যাচ্ছে, কেন যাচ্ছে?
অনেক অনেক কথা বলবে, কিন্তু আমি বলবো যে 6টা যে প্রবেশদ্বার আছে, এই 6টা প্রবেশদ্বারে কিন্তু অসংখ্য নিয়োগকৃত কিন্তু দারোয়ান আছে, কিন্তু তারা কাজ 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 করে না। আপনি দেখেন ওই যে সুফিয়া কামাল হলের এক্সাম্পল দিলেন, সুফিয়া কামাল হলের কিন্তু হলের সিটি কর্পোরেশনের রাস্তা, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে যে সিটি কর্পোরেশনের রাস্তা জনসাধারণের চলাচলের জন্য সেটা উন্মুক্ত রাখতে। এইটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবথেকে দুঃখজনক একটা বিষয়। সিটি কর্পোরেশন রাস্তা এখানে আসলো থেকে, আমার ঘরের মধ্যে থেকে আরেকজনের রাস্তা কীভাবে হয়? আমার ঘরের মধ্যে আমার রাস্তা, এই সব রাস্তা, এই রাস্তা বলেন থেকে শুরু করে ঢাকা ইউনিভার্সিটির আশেপাশে অনেক জায়গায় কিন্তু ঢাকা ইউনিভার্সিটির নিজের। এখন এই জমিগুলো কে কখন কাদেরকে দিয়ে দিল, কে এখানে অন্যান্য বিভিন্ন সরকারি অফিস উঠানোর জন্য জমি দিল? জমি যদি দিয়েই থাকে কিন্তু তার সিকিউরিটির ব্যবস্থা তাহলে আমার তো কিন্তু নেওয়া হলো না। সিটি কর্পোরেশনের রাস্তা ঠিক আছে, সিটি কর্পোরেশন রাস্তা কীভাবে হয়? এটা ইউনিভার্সিটির মধ্যে পড়বে, সিটি হ্যাঁ হয়তো উন্নয়ন কাজ করে। সিটি কর্পোরেশন কোনো এক কালে হয়তো এখানে দুটো লাইট লাগাইছে, তার মধ্যে সিটি কর্পোরেশনের রাস্তা হয়ে গেছে। কে দিয়েছে? কার দলিলের মধ্যে, কার স্বাক্ষরে সিটি কর্পোরেশনকে এই রাস্তা দিয়ে দেওয়া হয়েছে? এই জমি তো ঢাকা ইউনিভার্সিটির। তো আমি বলবো এই সিটি কর্পোরেশনের যে রাস্তা, এই ধরনের কথা এক ধরনের ফাউল কথা, দায় আরণের এক ধরনের কথা। আমি বলবো ঢাকা ইউনিভার্সিটির বাউন্ডারির মধ্যে যা আছে এর মধ্যে একটা গাছ থাকলে সেই গাছটা ঢাকা ইউনিভার্সিটির নিজের গাছ, এটা কোনো সিটি কর্পোরেশন না, অন্য কারণ না। এখানে প্রত্যেকটা শিক্ষার্থীর নিরাপত্তার দায়িত্ব কিন্তু প্রশাসন না। সেজন্য আমরা বলেছি আমরা প্রশাসনকে ফাংশনাল করবো। শত শত কোটি টাকা এখানে বেতন নিচ্ছে পাহারাবাল দারোয়ান বলেন থেকে শুরু করে প্রক্রিয়াল টিমে কিন্তু লোক একদম যে কম আছে তা কিন্তু না। কিন্তু আপনি এখন দেখবেন ওই কর্নারে গিয়ে দেখবেন সে তারা ওখানে বসে বসে কেউ বিড়ি খাচ্ছে, আড্ডা দিচ্ছে, তামাশা করছে। তারা কখন যাবে? যখন একটা নারী হেনস্থার শিকার হবে, একটা নারী শিক্ষার্থী যখন ঝামেলায় পড়বে, তখন তারা গিয়ে সেখানে হাজির হবে ফুটেজ খাওয়ার জন্য। তার তো কাজ সেরা না যে ঝামেলার পরে সেখানে যাওয়া, তার কাজ ছিল আগেই সে ক্যাম্পাসটা নিরাপদ করবে। ক্যাম্পাসের মধ্যে আপনি এই রাস্তা দিয়ে এখন নিরিবিলি হেঁটে যান, দেখবেন শত শত লোক গাম খাচ্ছে, মাদক নিচ্ছে। এখন তাদেরকে যদি আমি প্রতিরোধের ব্যবস্থা আগে থেকেই না করি, তারপর যদি একটা মেয়ে যদি সেখানে আক্রমণের শিকার হয়, তারপর আপনি গিয়ে হাজির হলে তাতে আপনার দিয়ে আমার লাভটা হলো কি? সেজন্য আমরা বলেছি বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্মকর্তা কর্মচারী যারা আছে, আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ থেকে আমরা যদি নির্বাচিত হতে পারি, তাহলে অবশ্যই এখানে প্রত্যেকের দায়িত্ব পালনে তাদেরকে আমরা বাধ্য করবো। এবং আমরা দ্বিতীয় যে অপশনটি বলেছি, দেখেন মেয়েদের ক্ষেত্রে কী হয়, আজকে যদি আমি ওমর ফাতেমা মেয়ে হয়, সে যদি কোনো কারণে হলে আবাসিক শিক্ষার্থী না হয়, সে কিন্তু এখন হলে ঢুকতে পারবে না। কি বলবে? অনাবাসিক মেয়ে, সে হলে ঢুকতে পারবে না। সেখানে আমরা বলেছি প্রত্যেকটা হলে মেয়েদের জন্য কমন রুম স্থাপন করা লাগবে, যেন অনাবাসিক শিক্ষার্থী যারা তারা যেন প্রত্যেকের হলে চাইলেই ঢুকতে পারে, এবং ক্লাস টাইম বা অন্য কোনো কাজের ফাঁকে যে সময়টুকু সে চাইলে যেন নিরাপদে হলের ওই কমন রুমে গিয়ে সে অবস্থান করতে পারে, বিশ্রাম নিতে পারে, নামাজ পড়তে পারে, খাবার খেতে পারে। এই জন্য আমাদের দাবি ছিল যে আমরা যদি নির্বাচিত হতে পারি, আমরা এটা এনশিওর করবো যে প্রত্যেকটা হলে নারী শিক্ষার্থী, অনাবাসিক যে নারী শিক্ষার্থী তাদের জন্য প্রত্যেকটা হলে কমন রুম স্থাপন করবো, যেন এই সন্ধ্যা পর যে একটা মেয়ে যদি ক্যাম্পাসে থাকে, সে যদি আমার মনে হচ্ছে আমি আধা ঘন্টাকে ওখানে গিয়ে রেস্ট নিয়ে আসতে পারবো, সেজন্য সেটা করতে পারে। পরীক্ষার আগের রাতগুলোতে দেখে আমরা অনেক দূরের শিক্ষার্থী যারা থাকে তারা কিন্তু সকালবেলার সময়টা লেখাপড়া করতে পারে না। কারণ কি? কারণ সে হয়তো থাকে উত্তরা, সেখান থেকে 2 ঘন্টা জার্নি করে 3 ঘন্টা জার্নি করে সকাল 9টার পরীক্ষা তাকে দিতে হবে। আমরা বলেছি এই ধরনের কমন রুম ব্যবস্থা যদি মেয়েদের হলগুলোতে থাকে, তাহলে কিন্তু অনুমতি সাপেক্ষে কিন্তু ওই মেয়েরা রাত্রেও কিন্তু হলে অবস্থান করতে পারবে ওই কমন রুমগুলোতে। তো সেই জায়গা থেকে আমরা মনে করি নারীদের যে নিরাপত্তা, সেই নিরাপত্তার দায়িত্ব নিতে হবে প্রশাসনকে, এবং প্রশাসনকে এই জন্য অ্যাক্টিভ হওয়া লাগবে। সে যে বসে বসে আড্ডা দেবে, গল্প করবে তা না। এবং ক্যাম্পাসে যে থ্রেডগুলো আছে, কী থ্রেড, কিছু শিক্ষার্থী আছে যারা সাইবার বুলিং করে, অনেক থ্রেড দেয়, হুমকি দেয়, দর্শন হুমকি দেয়, তাদের ব্যাপারে অ্যাকশন নিতে হবে। আমরা বলেছি এইসব ভবঘুরে যারা এখানে সারাদিন এখানে ঘুরছে তাদের ব্যাপারে অ্যাকশন নিতে হবে। এখন এখান থেকে যদি আমি 10টা ভবঘুরে বের করে দিই, তাতে সমস্যাটা কোথায় আমি বুঝি না। এতে কি কোনো রাজনৈতিক দল এখানে বাধা দেবে? কোনো শিক্ষার্থী কি বাধা দেবে? তা তো দেবে না। তাহলে এখানে যে গাঁজাখোর এখানে ঘুরতেছে, যে মাদকখোর, যে ইয়াবাখোর এখানে ঘুরতেছে, তারে আপনি এখানে কেন বের করতেছেন না? বের করতেছেন না কেন? কারণ হলো তার আড্ডা দেওয়ার, এখানে বসে বসে যে বিড়ি খাওয়ার যে 10 মিনিট সময়, সেই সময়টা নষ্ট হবে। সেজন্য আমরা বলছি ক্যাম্পাসে যে ফাংশনাল যে অথরিটিগুলো আছে, আমি হয় নির্বাচিত হলে নতুন অনেক কিছু করব, সেটা ভিন্ন লাভ। আমি বলি যা অলরেডি এক্সিস্টিং আছে সেগুলোকে আমি ফাংশনাল করবো। আপনার কাছে আবার আসবো একটু, উমা ফাতেমা আপনার কাছে জানতে চাই, মারজান যেটি বলছিলেন যে বিশ্ববিদ্যালয়ের 300 একরের মতো জমি বেহাত আছে, এই যে ডাকসুর যতটুকু ক্ষমতা, ধরেন আপনি নির্বাচিত হলেন, ভিপি হলেন, তো সেক্ষেত্রে কি এই যে কাজগুলো সেগুলো কি করার ক্ষমতা কি ডাকসুর বডির আছে, বা আপনারা সেটা নিয়ে আসলে কি করবেন? আচ্ছা, প্রথমে এই রাস্তার আলাপটাতেই আসি। রাস্তার আমরা এটা কথিত আছে নাকি আসলে সত্য, এটা আমি পুরোপুরি বলতে পারবো না। তবে ঢাকা ইউনিভার্সিটির মধ্যে এটা প্রচলিত আছে যে আরেফিন সিদ্দিকী স্যার, আমাদের অত্যন্ত প্রিয় ভিসি বলা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়, সে একবার বলেছে। বাট এটা সত্যি কথা যে 2009 সালে খুব সম্ভবত ঢাকা ইউনিভার্সিটির যে রাস্তাটা, সেটা বিশেষ প্রেক্ষিতে, কোনো একটা ঘটনার প্রেক্ষিতে তখন সিটি কর্পোরেশনের সাথে একটা চুক্তির ভিত্তিতে সিটি কর্পোরেশনকে দেওয়া হয়েছিল, সম্ভবত রাস্তার মান উন্নয়ন, রক্ষণাবেক্ষণ, এই সব কিছু সাপেক্ষে। তো এই বিষয়গুলোর ডাটাটা আমি ভেরিফাই করতে পারবো না, কারণ ঢাকা ইউনিভার্সিটিতে এই কথাটা, এটা বিষয়টা আসলে কথিত আছে। তবে যেহেতু আরেফিন স্যারের কথাটা উঠেছে, আমাদের আরেফিন স্যার হয়েছেন গত বছরে, তো কিন্তু যেহেতু স্যারের কথা উঠেছে তাই অনেকেই বিশ্বাস করেন যে আসলে এটা সম্ভব।
তো এর বাইরে যেটা বলবো যে 300 একর জমির কথা অনেকবার উঠে। সৈয়দ আবুল মকসুদের একটা বই আছে, অনেকে হয়তো পড়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও এবং আরেকটা বই আছে আপনার সর্দার ফজলুল করিমের, যেখানে হচ্ছে উনি সাক্ষাৎকার নিয়েছিলেন জ্ঞানতাপস আব্দুর রাজ্জাকের। তো সেখানেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে হারিয়ে যাওয়া জমি নিয়ে অনেকবার কথা উঠেছে। মকসুদ স্যারের বইয়ে কিন্তু অনেকবার কথা উঠেছে এবং অনেকবার বলা হয়েছে স্যার সলিমুল্লাহ উনি তার জমি বিতরণ করেছিলেন। তবে এর বাইরে গিয়ে বর্তমানে যে প্রেক্ষিত সেটা হচ্ছে ডক্টর ইউনূস এখন যে বাসায় থাকেন ওটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটির জমি ছিল এককালে, কিন্তু এটা তো এখন পুরো মেন্টর রোডটাই ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আবাসনের খুব সম্ভবত, আমি যতটুকু জানি। হ্যাঁ, যেহেতু 1921 সালে যখন পিজে হার্টস প্রথম আমাদের বিসি ছিলেন, ওই সময়ে কিন্তু খুবই উচ্চমান কি বলা যায়, খুবই কোয়ালিফাইড শিক্ষকরা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি আসতেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে, লন্ডন থেকে উনি টিচারদেরকে নিয়ে আসছিলেন। তখন কিন্তু তাদের জন্য স্পেশাল বাংলোগুলা মিন্টো রোডে ছিল, যেখানে তারা থাকতো। এর পাশাপাশি আমাদের যে হাইকোর্টের মাজার গেটের যে এরিয়াটা, ওই এরিয়াটার কিছু জায়গা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি ছিল, যেটা পরবর্তী সময়ে তারা আসলে হাইকোর্টকে দিয়ে দেয়। এবং ওখানে যে বটগাছটা, ওই বটগাছের বছরও কিন্তু প্রায় এটা 230 বছর পুরনো বটগাছ। তো তারপর কার্জন হল ঢাকা কলেজের লাইব্রেরি ছিল। সো তারপর আনন্দবাজার বলতে আমরা যে এরিয়াটা ছিল চিনি, ওইটাও কিন্তু একসময় সরকারি কর্মচারীদের কোয়ার্টার ছিল, যেটা হচ্ছে সরকারকে, এবং এগুলো সব রেলওয়ের জমি। একসময় রেলওয়ের জমি থেকে অনেকখানি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়কে দেওয়া হয়েছিল। আবার আমার ঢাকা ইউনিভার্সিটির ভিতরে আগে একটা রেল লাইন ছিল 60 দশক পর্যন্ত। এগুলো অনেক অনেক বিগত ইতিহাস। কিন্তু আপনি যদি জমি জমার আলাপে ঢুকে যান, তাহলে বাংলাদেশের আসলে সব থেকে কি বলা যায়, মারামারি কাটাকাটি, সবচেয়ে জটিল, সবচেয়ে কমপ্লেক্স, সব থেকে বিবাদ হয় আসলে জমি। মানে আমার প্রশ্নটা হচ্ছে, ডাকসুর ভিপি যদি হন, সেক্ষেত্রে কি আপনার ডাকসুর ভিপির যে ক্ষমতা, সেই ক্ষমতা দিয়ে কি আসলে জমিটাকে উদ্ধার করা কি সম্ভব? দেয়ার ইজ এ হিউজ চান্স যে যদি হচ্ছে আমরা আনন্দবাজার দখল করার ঘোষণা দিই, তাহলে হচ্ছে পুরান ঢাকা ভার্সেস ঢাকা ইউনিভার্সিটি টাইপের কিছু একটা হয়ে যাইতে পারে। তবে কিছু কিছু জায়গা নিয়ে অ্যাকচুয়ালি কথা বলার অবকাশ আছে। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিন্তু একটা মার্কেট আছে, এটা অনেকে হয়তো জানেন না। সেটা হচ্ছে এই যে আমাদের কাটাবন যে মার্কেটটা, সেটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি আন্ডারে পড়ে। এবং তারা যেটা করে, তারা এটা লিজ নিয়ে নেয়, লিজ নিয়ে এরপর 99 বছর পর্যন্ত লিজ নেয় খুবই নামমাত্র মূল্যে, এবং সেটাকেই তারা কিন্তু উচ্চ মূল্যে আরেকজনের কাছে ভাড়া দেয়। কিন্তু জমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু এখান থেকে একটা বড় অঙ্কের ভাড়া পাওয়ার কথা। সেই জায়গায় ঢাকা ইউনিভার্সিটি ওই যে সিন্ডিকেটের কারণে খুবই ছোট অঙ্কের একটা ভাড়া পায়, আর বাকি যে টাকাটা এটা কিন্তু সিন্ডিকেটের পকেটে চলে যায়। এবং আপনি কিন্তু ওই কাটাবন মার্কেটে গেলে দেখবেন মানে বুক বাইন্ডিং কমিটি, তারপর হচ্ছে ফুল বাঁধাই কমিটি, তারপর হচ্ছে যে পশু পাখির যে কর্নার, ওদেরও একটা কমিটি আছে। মানে সব এই কমিটিগুলোর তৈরি হতে একটা বড় কারণ হচ্ছে মার্কেট কেন্দ্রিক একটা হিউজ সিন্ডিকেট, এবং তাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনেরও অনেকে জড়িত। এবং এই জায়গাটা কিন্তু হাত দেওয়ার একটা বড় ধরনের সুযোগ আছে, যে এই যে নীলক্ষেত যে মার্কেটটা আছে, সেই মার্কেটটা যদি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি প্রশাসন নিজের হাতে নিয়ে এসে সরাসরি দোকানগুলো ভাড়া দেয়, তাহলে কিন্তু দেখা যাবে যে ভবিষ্যতে ঢাকা ইউনিভার্সিটি সেখান থেকে একটা বড় ধরনের রেভিনিউ আদায় করে আনতে পারে। তো কিন্তু এই মুহূর্তের জন্য এটা আকাশ কুসুম কল্পনা, কিন্তু কথাটা আমরা বলে যাইতে পারি, এটা আমরা ইনশিওর করতে পারি। যদি সত্যি কথা বলতে, আমি যদি বলে ফেলতাম যে হ্যাঁ আমি ঢাকা ইউনিভার্সিটিকে এই করে ফেলবো সেই করে ফেলবো, এটা এখন সম্ভব না। তাই আমি মারজান, আপনার কাছে ছোট্ট করে সবশেষে একটু জানতে চাই যে এই যে ভিপির যে ক্ষমতা গঠনতন্ত্র অনুযায়ী, সেই জায়গা থেকে একজন ভিপি কি চাইলেই আপনারা যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন সেগুলোকে আদায় করে আনতে পারবেন যদি নির্বাচিত হন? ছোট্ট করে। দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভিপির উপরে কিন্তু একজন প্রেসিডেন্ট কিন্তু আছেন, এবং সে কিন্তু অনির্বাচিত। ভিসি থেকে সে সরাসরি প্রেসিডেন্ট হিসেবে এখানে বসে যান। এখানে ভিপির খুব বেশি কিন্তু পাওয়ার নেই। আর সব থেকে বড় চিন্তার কথার বিষয় হলো যে এটা সময়টা কিন্তু 1 বছরের জন্য, ভিপি নির্বাচিত মাত্র 1 বছরের জন্য। আপনি অনেকের ইশতেহার দেখবেন, এমন ইশতেহার ওটা পড়লে মনে হবে যেন ঢাকা ইউনিভার্সিটিকে তারা এখান থেকে মঙ্গল গ্রহে নিয়ে যাচ্ছে, এমন একটা অবস্থা। কিন্তু বাস্তবতা মাথায় রাখতে হবে 1 বছরে আমি কী কাজ করতে পারি। আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আমাদের যেই ইশতেহারগুলো আমরা দিয়েছি, প্রত্যেকটা দিয়েছি 1 বছর সময়কে মাথায় রেখে। 3 মাসের মধ্যে আমরা কোনটা কোনটা বাস্তবায়ন করবো, 6 মাসের মধ্যে কোনটা কোনটা বাস্তবায়ন করবো, সেগুলো আমরা স্পেসিফাই করে করে আমরা কিন্তু সেই প্ল্যান করে এখানে রেখেছি। এখানে যে আলাপটা এখানে আসলো যে ঢাকা ইউনিভার্সিটির জমিগুলো আসলে কোথায় যায়, এই যে কাটাবন মার্কেটের যে দোকানগুলো, তারা কে এগুলো ভাগযোগ করে খায়, সেখান থেকে আমরা বলেছি যে আমরা যদি নির্বাচিত হই তাহলে অবশ্যই ইউনিভার্সিটি প্রশাসনকে কোনো রকম দুর্নীতি করতে দেবো না। একটু আগে ওমা যে কথাটা বললো যে এখানে 100 বছরের লিজ দিয়ে দিয়েছে, অল্প টাকায় ভাড়া দিয়ে বাকিটা তারা ভাড়াটা ভাগ করে খাচ্ছে। ঢাকা ইউনিভার্সিটির বাজেট লিস্ট তো 100 বছরের আগে বাতিল করার সুযোগ নেই। এই ধরনের কিন্তু জটিলতা কিন্তু এখানে আছে। এবং ঢাকা ইউনিভার্সিটিতে আপনি দেখেন বাজেট কিন্তু একদম যে কম তা কিন্তু না, বাংলাদেশের সব থেকে বেশি 1000 কোটি টাকা বাজেট শুধু এই বছরে, এরপর 2800 কোটি টাকা বাজেট সামনে আরও আছে।
ইউনিভার্সিটি কী করে, সে মূলত কোনো ঠিকাদারি প্রতিষ্ঠানতে একটা লিয়াজু করে 100 টাকার বাজেট সেটাকে সে 1000 টাকা খরচ দেখিয়ে মাঝখান থেকে 900 টাকা মূলত এখান থেকে চুরি করে। এখানে তমা কনস্ট্রাকশন দেখেন লাস্ট 10 বছরে যতগুলো বিল্ডিং ঢাকা ইউনিভার্সিটি রয়েছে সবগুলো দেখবেন কে ঠিকাদারকে, তমা কনস্ট্রাকশন কারা, যারা ছাত্রলীগের সাথে টাকা ভাগযোগ করে তারপর মূলত এখানে টেন্ডারগুলো নিত। আমরা বলেছি আমরা যদি নির্বাচিত হই, ঢাকা ইউনিভার্সিটির যে বাজেট আছে এই বাজেট থেকে একটি টাকাও ইউনিভার্সিটি প্রশাসন কিংবা ক্ষমতাসীন যে কেউ ভাগযোগ করে যে নেবে সেই সুযোগ আমরা দেবো না। আমরা নিজেরা দুর্নীতি মুক্ত আছি, দুর্নীতিমুক্ত থাকছি এবং ইউনিভার্সিটি প্রশাসনকেও দুর্নীতি মুক্ত আমরা রাখবো। এবং মনে করি যদি 3টা কাজ করা যায়, যদি ইউনিভার্সিটি প্রশাসনকে দুর্নীতি মুক্ত রাখা যায়, যদি বাজেটটা ঠিক মতো ইউজ করা যায় এবং ইউনিভার্সিটি প্রশাসনকে যদি তাদের কাজে ফাংশনাল করা যায়, শিক্ষক থেকে শুরু করে কর্মকর্তা কর্মচারী সবাইকে যদি ফাংশনাল করা যায়, তাহলে কিন্তু ইউনিভার্সিটির চেয়ার কিন্তু পরিবর্তন হয়ে যাবে। র্যাঙ্কিংয়ের যে আলাপটা আসে, কেন ঢাকা ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকে, দেখেন ঢাকা ইউনিভার্সিটির ক্লাসরুমগুলো এখন এমন অবস্থা, আপনি ক্লাসরুমে গিয়ে দেখবেন পিছনের অর্ধেক ছেলেপেলে ঘুমায়। কেন ঘুমায়? কারণ যে শিক্ষক সামনে ক্লাস নিচ্ছেন তিনি মূলত ক্লাস নিচ্ছেন না, তিনি মূলত একটি বই পাঠ করে শুনেছেন। সেই বইটা হয়তো বা সে তার ছাত্র জমানায় এখন থেকে 60 থেকে 70 বছর আগে ক্লাস নোট নিয়েছিল, সেটাকে সে মূলত পিডিএফ করে ক্লাসরুমে এভাবে বলে। সেজন্য বাধ্য করে কি করে 75% অ্যাটেন্ডেন্স না থাকলে পরীক্ষা দিতে দেয় না। আমরা বলেছি এই ধরনের সিস্টেম উঠিয়ে দিয়ে টিচারদের মধ্যে ইভ্যালুয়েশন সিস্টেম আসতে হবে। সে আসলে এখন এই সময়ের পড়ানোর জন্য যোগ্য কিনা, সে হয়তো এখন থেকে 50 বছর 60 বছর আগে সে হয়তো ক্লাস টপার ছিল, কিন্তু এখন সে পড়ানোর জন্য যোগ্য কিনা। আমরা বলেছি ক্লাস সিস্টেম এমন হবে, আমরা যদি চাই এটা চেষ্টা করবো যে অ্যাটেন্ডেন্সের ভিত্তিতে যে পরীক্ষায় বসতে হবে সেটা হবে না, বরং 25% থাকলে সেজন্য পরীক্ষা দিতে পারে। বাকি সময়টা শিক্ষককে তার স্টুডেন্টকে ক্লাসে আনতে হবে। ওই শিক্ষক যদি তার স্টুডেন্টকে ক্লাসে না আনতে পারে তাহলে ওই শিক্ষককে শোকজ করা হবে। কারণ কি? কারণ সে হয়তো বা ওই ক্লাসরুমটাকে বেশি আনন্দমুখর করে তুলতে পারছে না, বেশি শিক্ষামূলক করে তুলতে পারছে না, তার ফলে কিন্তু শিক্ষার্থীরা আনছে না। এখন যদি ক্লাসে শিক্ষার্থীর উপস্থিত না হয়, শিক্ষার্থী না বরং শিক্ষককে শোকজের আওতায় আনতে হবে। আমরা এই পরিবর্তনগুলির মতো আমাদের কাছে। ধন্যবাদ খায়রুল হাসান মারজান, ধন্যবাদ উমা ফাতেমা। দর্শক, আমরা আজকে 2 জন প্রার্থীর ভাবনা জানছিলাম, আগামী দিনে অন্য কোনো প্রার্থীর ভাবনা জানবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন সময়ের।